নমস্কার। ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গিয়েছেন যে অভয়া কাণ্ডে মূল যে অভিযুক্ত এখনো পর্যন্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে, ফাঁসির আদেশ হয়নি। কিন্তু তারপরেও কিন্তু বিচারক ফাঁসি না দিলেও তার ফাঁসির দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই, এবং যে এটা কেন ফাঁসি হলো না সেই প্রশ্ন তিনি একবার নয় বারবার করে তুলছেন। অর্থাৎ তার মতে যে ফাঁসি হলেই জাস্টিস হতো, অর্থাৎ অভয়া বিচার পেতেন। আমরা আজকে এইটা নিয়েই আলোচনা করব, সেটা হচ্ছে ফাঁসির রাজনীতি। 2004 থেকে 2025 21টা বছর হয়ে গেছে, কিন্তু এই ফাঁসির চাওয়া একজন অপরাধীর তার পেছনের রাজনীতিটা কি, চলুন আমরা আজকে তার তথ্য তালাশ করি। আপনাদের তো নিশ্চয়ই ধনঞ্জয়ের নাম মনে আছে, সেই হেতাল পাড়াকের খুন এর জন্য যার ফাঁসি হয়েছিল। সেই ধনঞ্জয়েরও ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। মীরা ভট্টাচার্য শুধুমাত্র মুখ্যমন্ত্রীর স্ত্রী ছিলেন না, তিনি মারওয়াড়ি কল্যাণ সমিতির সদস্যও ছিলেন। এবার এই মারওয়াড়ি কল্যাণ সমিতি, এই এনজিও হঠাৎ করেই ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিল। তার আগে দীর্ঘদিন কিন্তু এটা কার্পেটের তলায় চলে গিয়েছিল ধনঞ্জয়ের। সেখানে ফাঁসির অর্ডার দেওয়ার পরও সেটা কিন্তু দীর্ঘদিন ধরে সেটা কার্পেটের তলায় চলে যায়। রাজ্য সরকারের কোনো রকম উচ্চবাচ্য ছিল না। কিন্তু হঠাৎ করেই মুখ্যমন্ত্রী স্ত্রী পথে নামলেন, এবং পথে নামলেন কাকে দিয়ে, কাকে সঙ্গে নিয়ে? উনি পথে নেমেছিলেন ফাঁসুড়ে নাটা পল্লিককে সঙ্গে নিয়ে। তারা একযোগে ফাঁসির দাবি জানাতে থাকেন। ভাবুন তার কম্বিনেশন। এবার হচ্ছে কেন, মূল যে জায়গাটা হচ্ছে কেন মীরা ভট্টাচার্য এই যে পথে নেমেছিলেন, তার পেছনে কিন্তু একটা সুনির্দিষ্ট বার্তা ছিল। এটা হচ্ছে মারওয়াড়ি, গুজরাতি এই কমিউনিটিকে একটা বার্তা দেওয়া যে তোমাদের পাশে এই সরকার আছে। এমনিতে সিপিএম আপনারা যদি দেখেন, তাদের লোকসভার ইস্তাহারে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার কথা বলেছে। এই আজকের দিনেও যখন সঞ্জয়ের ফাঁসির আদেশ দিল না, তখন কিন্তু সেটাকে সাপোর্ট করলেন সিপিএম রাজ্যসভার সদস্য বিকাশ ভট্টাচার্য। তিনি কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন ফাঁসি না দিয়ে ঠিকই করেছে। তো যে সিপিএম ফাঁসির বিরোধিতা করে, ওই সময় কিন্তু দাঁড়িয়ে ভোটের স্বার্থে, সিম্পলি একটা বার্তা দেওয়ার স্বার্থে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী স্ত্রী পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছিলেন। আমার মনে পড়ছে না এরপরে কোনো সিপিএম নেতা এখনো পর্যন্ত কিন্তু বলেছেন যে না, ওনার এটা উচিত হয়নি। ওনার যদি উচিত না হয় তাহলে তো বুদ্ধবাবুর দিকেই তাক করা হয়, কারণ বুদ্ধবাবুও তো তার স্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে কথা না বলে নেমেছেন, বা বুদ্ধবাবু বাধা দিলে নেমেছেন মুখ্যমন্ত্রী, সেটা তো হয়নি। ফলে এরপর তড়িঘড়ি তাকে ফাঁসি কাটে ঝোলানো হলো ধনঞ্জয়কে। গরিব ছাতনার ছেলে ধনঞ্জয় ফাঁসি কাটে ঝুলে গেল। তো সে বিষয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথায় তাকে বলির পাঁঠা করা হয়েছে। তাকে বলির পাঁঠা করা হয়েছে কারণ উনি বলছেন যারা সাক্ষী দিয়েছিল তারা বলছেন নানা চাপের মধ্যে তারা সাক্ষী দিয়েছিলেন। ফলে ধনঞ্জয়কে বলির পাঁঠা করেছে সিপিএম। মুখ্যমন্ত্রী তার মতো করে বয়ান তৈরি করেছে। তো এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখা দরকার, লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিন্তু বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে ধনঞ্জয়ের ফাঁসি নির্দেশ কিন্তু বহাল রেখেছিল। সেখানে ধনঞ্জয়েরও লড়েছিল, কিন্তু ফাঁসির নির্দেশ কিন্তু অ্যাকচুয়ালি এদিক ওদিক হয়নি। হ্যাঁ, সেটা কার্পেটের তলায় চাপা পড়ে গিয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী স্ত্রী মীরা ভট্টাচার্য নামাতে সেটা আরো ত্বরান্বিত হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখন যে তাকে বলির পাঠা করা হয়েছিল। এবার চলে আসি কাট টু
2025। 2025-এ কি ইন্টারেস্টিং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার অভয়ার ধর্ষণ এবং খুনের মৃত্যুর পর কেন সঞ্জয় রায়ের ফাঁসি হলো না সেটা নিয়ে কিন্তু উনি সরাসরি প্রশ্ন তুললেন, তার এক্স হ্যান্ডেলেও লিখলেন। উনি কি লিখলেন আমি আগে একটু আপনাদের পড়ে দিই। এটা জঘন্য অপরাধ, আদালত বিরলতম বলল না, দেখে আমি স্তম্ভিত। আমি মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যাতে ফাঁসির সাজাই হওয়া উচিত। কিভাবে বিচার শেষে একে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হলো না, এখানেই শেষ নয়। তিনি উদাহরণ দিয়েছেন জয়নগর, ফরাক্কা, গুড়াপে যে মেয়েদের ওপর যৌন নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, বিশেষ করে নাবালিকাদের ওপর, সেখানে রাজ্য পুলিশ তদন্ত করেছে এবং তাদের প্রত্যেকেরই ফাঁসির আদেশ হয়েছে। এবং তাতে বলা হয়েছে আমাদের হাতে থাকলে ওরা আমাদের হাত থেকে কেড়ে নিল, আর কি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের হাতে থাকলে এটা ফাঁসি পর্যন্ত তারা নিয়ে যেত। দেখুন সেখানে আর কি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে যদি সঞ্জয়ের কেসে ফাঁসির আদেশ দেওয়া হয়ে যেত তাহলেই রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের 7 খুন মাফ হয়ে যেত। অভয়া কাণ্ড 9 তারিখ হওয়ার পর সব থেকে বেশিবার করে যেটা সারফেসে এসেছে বা পরবর্তীকালে তদন্ত এগিয়ে নেওয়ার সময় যেটা এসেছে সেটা হচ্ছে কলকাতা পুলিশের গাফিলতি। সেটা কেন গাফিলতি, সেটা ইচ্ছাকৃত গাফিলতি কিনা সেটা কলকাতা পুলিশ ভালো জবাব দিতে পারবে। কিন্তু বারবার করে এফআইআর দাখিল করা থেকে শুরু করে 14 ঘন্টা পর এবং ক্রাইম সিন অল্টার করার অভিযোগ ছিল এবং নানা অভিযোগ একের পর এক কলকাতা পুলিশের বিরুদ্ধে উঠেছে এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসির জেল পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তারা নিঃসন্দেহে তারা এখনো জামিনে আছেন। তো জামিনে থাকা মানে এরকম নয়, তারা তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ থেকে তারা মুক্তি পেয়ে গেছেন। তো মুখ্যমন্ত্রী জানেন যে কলকাতা পুলিশের রোল একেবারেই সন্দেহের ঊর্ধ্বে নয়। তারপর তো 14 তারিখ আরজিকর হসপিটাল ভাঙচুরের ঘটনা ঘটলো, সেটা কলকাতা পুলিশ এখনো তদন্ত শেষ করে রিপোর্ট দিতে পারেনি। কারা ভাঙচুর করলো, তাদের উদ্দেশ্য কি ছিল, মোটিভটা কি ছিল, সে কি 4 তলা ডুবে যাওয়ার কথা বলছিল, সেদিন ভাঙচুরটা হলো কেন, সেটা কলকাতা পুলিশ এখনো তদন্ত শেষ করতে পারেনি। কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে তাদের হাতে যদি থাকতো তারা এখানে ফাঁসির সাজাই হয়ে যেত, অর্থাৎ কলকাতা পুলিশে 7 খুন মাফ হয়ে যেত। মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তা ইস্যুতে যে এই রাজ্য কোনোভাবেই 0 টলারেন্স নিয়ে চলে সেটাই বারবার করে আর কি তার কথার মাধ্যমে প্রমাণ করতে চাইছেন বা বলতে চাইছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আমার দুটো কথা আছে এখানে। উনি বলছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সেটা তো নিশ্চয়ই, সেটা আমিও মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, কারণ এটা কোনো ফাঁকা জায়গায় ধর্ষণের ঘটনা হয়নি। এটা নির্ভয় যেমন ফাঁকা বাসের মধ্যে হয়েছিল রাত্রিবেলায় দিল্লিতে, এটা কিন্তু ফাঁকা জায়গায় হয়নি, এটা হয়েছে একটা সরকারি হসপিটালের মধ্যে। একটা ডাক্তার কাজ করার পর যখন বিশ্রাম নিয়েছিলেন তাকে তখন ধর্ষণ এবং খুন করা হলো। এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা যদি বিচারক বলতেন তাহলে কি রাজ্যের মুখ ফুটতো না? মুখ্যমন্ত্রী বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেননি, সেটা সিবিআই এর ঘাড়ে বন্দুক রেখে চালাতে চাইছেন। কিন্তু বিরলের মধ্যে বিরলতম হওয়ার অন্যতম বড় জায়গা তো ছিল যে এক ডাক্তারকে মাউথ হসপিটালের মধ্যে, সেটা যেটা আজ পর্যন্ত সারা ভারতবর্ষে হয়নি, যাকে ধর্ষণ করে খুন করা হলো। এবং তারপর দীর্ঘদিন ধরে যেটা চলল সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, বা আমরা বলছি না, সেটা সিবিআই বলছে। সিবিআই 25শে সেপ্টেম্বর 2024 সালে বলেছিল যে টালা থানার মধ্যে বসে এই
তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্র করা হয়েছে এবং তার টালা থানার ওসির সঙ্গে সন্দীপ ঘোষের বারংবার কথা হয়েছে এবং তারা হাতে কোনো জাদুদণ্ড নেই, তারা এটা তদন্ত করছে। চলুন আমরা অপেক্ষা করব যে সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেয় এবং তাতে এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের রোল কি থাকে। কিন্তু ওই যে বললাম যে এই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হয়তো মনে হচ্ছে যে যদি এটা ফাঁসি দেওয়া হয় তাহলে তাদের নির্বাচনী প্রচারে সুবিধা হবে। দেখো, আমি তো এদের ফাঁসি চেয়েছি, আমি তো মহিলাদের নিরাপত্তা চাই, আমি তো অপরাজিত বিল এখান থেকে পাশ করেছি, দেখো কেন্দ্র ছাড়ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিন ওই যে কামদুনি, সেখানেও তো একইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, ফাঁকা মাঠের মধ্যে করা হয়েছিল। সেখানে আপনারা শুনেছেন যে যারা কামদুনির ধর্ষক আছে তাদের ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মিছিল করছেন। সেখানে তো সিআইডি তদন্তটা করছিল। তো সিআইডি তদন্তে আমরা কি দেখলাম? যাদের ফাঁসির আদেশ লোয়ার কোর্ট দিয়েছিল, হাইকোর্ট কিন্তু সেটা খারিজ করে দিল এবং যাদের অনেকদিন ধরে কারাদণ্ড হয়েছিল 10 বছর, তারা তো মুক্তিই পেয়ে গেল। তো তারপর প্রথম সিআইডি বলল আমরা সুপ্রিম কোর্টে যাব, কিন্তু তারপর কোথায়? মুখ্যমন্ত্রী কি সেই নিয়ে সরব? মুখ্যমন্ত্রী অনেক কিন্তু এটা নিয়ে সরব, কারণ এখানে সিবিআই তদন্ত করছিল, তার পুলিশ তদন্ত করছিল না। কলকাতা পুলিশ তদন্ত করছিল 14ই আগস্ট আরজি করে ভাঙচুরের ঘটনায়, যার রিপোর্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি। আপনার ভবন যে ফাঁসি রাজনীতি, যখন যেখানেই যে শাসক থাক তারা ফাঁসির আদেশ এবং সেটাকে ঘিরে তারা পুরো দস্তুর রাজনীতিতে নেমে যান, তাদের মতো করে ন্যারেটিভ গঠন করে। সেখানে ধনঞ্জয় হোক বা আজকের দিনে সঞ্জয় রায়, তাদের কাছে রাজনীতির খুঁটি মাত্র। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।